আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা। আপনাদের সাথে রয়েছি আমি রিতম, আমি মঞ্জুরি। সিজন 2, এপিসোড 5। সূর্যাস্তের পর গোধূলির লালচে আকাশের ক্যানভাস জুড়ে এখন ছাই গোলা ধূসর জল রঙের আধিপত্য। সন্ধে নামার মুহূর্তে চলতি পথে যেমন অফিস ফেরত মানুষের ঢল নেমেছে, তেমনি মাথার উপরে শ্রান্ত পাখিদের ডানা ঝাপটিয়ে নিড়ে ফেরার তাড়াও লেগেছে। গৃহস্থ বাড়ি আর মন্দিরগুলো থেকে ভেসে আসছে সান্ধ্যকালীন শঙ্খধ্বনি আর কাঁসর ঘণ্টা সহযোগে আরতির একটা দৈবিক শব্দ। সন্ধেবেলার এই সময়টা ধ্রুবর সবচেয়ে বেশি পবিত্র বলে মনে হয়, যদিও ঠাকুর দেবতার অস্তিত্ব নিয়ে ও একেবারেই উদাসীন। তবুও চারদিকে শুভ শক্তির আরাধনা হতে দেখে ওর মনেও ইতিবাচক আশাবাদী ভাবনার পুনরুত্থান ঘটে বারবার। ডাক্তার খান্নার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা মিটিয়েই সাধের রয়্যাল এনফিল্ডটায় চড়ে বসেছিল ধ্রুব। ঘণ্টাখানেকের পথ অতিক্রম করে শেষমেশ ওর বাহন এসে থামে তৌরির দোরগোড়ায়। স্কুল থেকে বাড়ি ফিরে পরিচ্ছন্ন হয়েই আগে খাবার খেয়ে নেয় তৌরি। তারপর কাজ গুছিয়ে ঠিক বিকেল 4:30 থেকে বাচ্চাদের পড়াতে বসে। স্কুল আর বাড়ির মধ্যবর্তী রাস্তা মাত্র 15 মিনিটের হওয়ায় ও খুব সহজেই সময় বাঁচিয়ে অতিরিক্ত উপার্জনের পথ খুঁজে নিতে পেরেছে। আজও যেহেতু সঠিক সময় পড়াতে বসেছিল, তাই পাঠদান যখন প্রায় শেষের দিকে, তখন ওর দরজার যান্ত্রিক সুরেলা শব্দটা দুবার বেজে ওঠে। তরি বিস্ময়ের সাথে বিড়বিড়িয়ে বলে, এখন আবার কে এলো? দরজা খুলতে যেহেতু ওকেই যেতে হবে, তাই ও বাচ্চাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে যায়। এই, সবাই চুপচাপ বসে মনে মনে কোয়েশ্চেন আনসারগুলো মুখস্থ করবে। কোনো এক্সট্রা টু শব্দ যেন না শুনি আমি কিন্তু এসেই পড়া ধরব। তরির স্বভাব অন্য সময়ে মিষ্টতায় পরিপূর্ণ থাকলেও পড়ানোর সময় ওর চরিত্রে আলাদা মাত্রার গাম্ভীর্য মিশে থাকে। ছাত্রছাত্রীরা ওকে যেমন ভালোবাসে তেমন শ্রদ্ধাও করে অগাধ। দরজা খুলে চৌকাঠের ওপারে স্বয়ং ধ্রুবকে দেখে ও ভূত দেখার মতো চমকে ওঠে। এ কি, তুমি এই অসময়? ধ্রুব শুধু দরজা খোলার অপেক্ষায় ছিল, ফলে দরজার দুটো পাল্লা দুভাগ হতেই ও সরসর করে ভিতরে ঢুকে পড়ে। তরি ছিটকিনি তুলে দিয়ে চেঁচিয়ে ওকে পিছু ডাকে। এই, আরে কি মুশকিল, তুমি ভিতরে যাচ্ছ কেন ধ্রুব? যেও না ওদিকে, আরে বাচ্চারা ওদিকে পড়ছে। উফ বাবা, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না তো, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে আমার। মোটামুটি বড় মাপের ডাইনিং চত্বরের মেঝেতে বসে বাচ্চারা পড়াশোনা করছিল। ওদের দিকে আর চোখে তাকিয়ে টেবিল থেকে একটা জলের বোতল টপ করে হাতে তুলে নেয় ধ্রুব। বোতলের ছিপিটা ঘোরাতে ঘোরাতে এগিয়ে আসে বাচ্চাদের কাছে। ছোট বাচ্চাগুলো এর আগে মাত্র 2-1বারই দেখেছে এই লোকটাকে তাদের প্রিয় তরি ম্যামের সাথে। ওরা ক্লাস 5-এ পড়লেও বড়দের গোপন ব্যাপার প্রায় সবই বোঝে। ধ্রুবকে দেখে ওদের মধ্যে অনেকেই পড়া থামিয়ে ফিক করে হেসে ফেলে, যা দেখে ধ্রুব মুচকি হাসি সহযোগে বলে, আরে বাচ্চা বাড়ি যে, কেমন আছিস সব? সকল বাচ্চারা একসঙ্গে গলা মিলিয়ে উত্তর দেয়, ভালো আছি ধ্রুব। তুমি কেমন আছো? কেমন আছো তুমি? বাবা, এই তোরা আমার নাম জানলি কেমন করে? কেন, ম্যাম তো তোমাকে এক্ষুনি এই নাম ধরেই ডাকলো না রে বল? শ্রেয়া নামের মেয়েটি ওর পাশের বন্ধুর থেকে নিশ্চয়তা চায়। এই শ্রেয়া, বড্ড বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু, নিজের পড়াটা নিজে পড়। এই দেখো, এখনো পড়বে ওরা? এই সে কি ধরি, 6:30 বেজে পেরিয়ে যেতে চললো, আর কত পড়াবে ওদের? তুমি মনে হচ্ছে এদেরকে নেক্সট জেনারেশন বিদ্যাসাগর বানিয়েই ছাড়বে। হ্যাঁ, বাচ্চারা ধ্রুবর ঠাট্টায় ফিক ফিক করে হেসে উঠলে তরি ওদের দিকে বড় বড় চোখে তাকায়। ভ্যাকেশন শেষ হয়েছে 1 মাস হতে চললো, আর কয়েকদিন পর থেকেই তো হাফ ইয়ারলি এক্সাম শুরু। এখন বেশিক্ষণ পড়াবো না তো কখন পড়াবো গো? ওসব ছোটা মোটা এক্সাম জীবনে অনেক আসবে, অনেক যাবে। তাহলে কি এরা সারাক্ষণ শুধু বইয়ে মুখ গুজে বসে থাকবে নাকি? আনন্দ ফুর্তি খেলাধুলো হই হই করার সময়টাও তো দরকার।
নইলে সব কটা এক একটা আস্ত গাধা তৈরি হবে। হ্যাঁ, এই কার কার পড়তে আর ভালো লাগছে না, হাত তোলো দেখি তারা। বাচ্চারা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে হাত তুলতে উদ্যত হয়, কিন্তু নিজেদের শিক্ষিকার শাসনীয় দৃষ্টির সামনে ওরা সে কাজ করতে সাহস পায় না, যা অন্তর্যামী ধ্রুব বেশ বুঝতে পারে। বাচ্চাদেরকে আশ্বাসবাণী শুনিয়ে বলে, ম্যাডাম কিছু বলবে না, যাদের বাড়ি যেতে ইচ্ছে করছে তারা উইদাউট এনি ফিয়ার হাত তুলতে পারো। নাছোড়বান্দা ধ্রুবর একগুয়েমির সাথে পেরে ওঠা যে মুশকিল সেটা তোরই ভালোভাবেই জানে, তাই ও নিজেও আর কথা না বাড়িয়ে স্ব ইচ্ছায় হাসি মুখে বলে, তোরা যেন কত ভয় পাস আমায়। যা যা, সবাই যা, বই গুছিয়ে বাড়ি যা। আজকের মতো ছুটি, ঠিক আছে? আবার পরশু দেখা হবে। সকলে কিন্তু হোমওয়ার্ক করে আনবি, নইলে পেরেন্ট কল। ম্যাম সত্যি ছুটি? হ্যাঁ একদম, সকলে সাবধানে বাড়ি যাবে। এই ছুটি, কি মজা, ছুটি ছুটি। বাচ্চারা সমসুরে গলা মিলিয়ে বাড়ি যাওয়ার আনন্দে মেতে ওঠে। বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে বাড়ির বাইরে পা বাড়াতে ছোটে। তোরই ওদেরকে সাবধানতা অবলম্বনের সতর্কবার্তা দিয়ে বিদায় জানায়। এই এই এই, আস্তে আস্তে হাঁট বাবা, হুটোপুটি করবি না একদম, নইলে পড়ে গিয়ে হাড়গোড় ভাঙবে তোদের। দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সজাগ দৃষ্টি রেখে বাচ্চাদের চলে যাওয়া দেখছিল তোরই। প্রত্যেকে একে একে প্রস্থান করার পর ও নিজের জায়গায় ফিরে আসে। এতক্ষণ ধ্রুব ওর প্রেমিকার দিকে অপলকে তাকিয়ে তার মাতৃসুলভ আচরণগুলো দেখে মুগ্ধ হচ্ছিল, কিন্তু কাছাকাছি এসেও মৌন মুখে তরির ওকে ডিঙিয়ে চলে যাওয়াটা ও মেনে নিতে পারে না। সঙ্গে সঙ্গে তরির হাত টেনে ধরে ওর যাওয়ার পথ আটকে দাঁড়ায় ধ্রুব। এই কি হয়েছে তোরই, রাগ না অভিমান? কিছু না ধ্রুব, আমার হাতটা ছেড়ে তুমি বরং সোফায় গিয়ে বসো, আমি কফি বানিয়ে আনছি। যেতে হবে না, আমার কফি চাই না। আই ওনলি ওয়ান্ট ইউর কোম্পানি, প্লিজ। যখন তখন যা খুশি চাইলে হয় না ধ্রুব। ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য নামক কিছু প্রাইম সাবজেক্টও জীবনে এক্সিস্ট করে, সেটা পালন করার থেকে আমায় আটকে লাভ নেই। আসলে আমি যে অন্যদের মতো এত বোহেমিয়ান নই। কথাগুলো বলার সময় তোরির কণ্ঠস্বরে কম্পনের আভাস ধ্রুবর হৃদয়ে ছুঁয়ে যায়। মেয়েটা ওর থেকে সারা জীবন শুধু অগাধ ভালোবাসার সোহাগী চেয়ে এসেছে, যা হয়তো অর্থের বিনিময়ে ক্রয় করা সম্ভব নয়। তরিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা সত্ত্বেও সময়ের অভাবে সেই অনুভূতিগুলোর যথাযথ বহিঃপ্রকাশ ঘটে না, যার কারণে দুজনের মধ্যে যেন ক্রমশই বেড়ে চলেছে মানসিক টানাপোড়েন, অদৃশ্য দূরত্ব। ধ্রুবর বিবেকের কাছে সেটা বারবার সুস্পষ্টভাবে ধরা দিলেও ও আদতেই নিরুপায়। ওদিকে দীর্ঘদিন ধরে তরির মনে অভিমানের স্তর জমতে জমতে তা এতটাই পুরু হয়ে গিয়েছে যে সেই পরত ভেদ করে প্রেমিকার হৃদয়ের গভীর অবধি পৌঁছতে গিয়ে ধ্রুব বারবার হোঁচট খায়। শারীরিকভাবে দুজন দুজনের এত নিকটে অবস্থান করলেও মানসিক দোলাচলের গতি যেন থামতেই চায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে গদির সোফায় গা এলিয়ে দেয় ধ্রুব। সিলিংয়ের দিকে কিছুক্ষণ নিষ্পলকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে হাত দিয়ে চোখের পাতাটা ঢেকে নেয়। চীনামাটির কাপ ভর্তি কফি এবং অল্প মুখরোচক পাঁপড় ভাজা সহ হালকা মিষ্টির বেকারি কেকের 4টে বড় টুকরো ট্রেতে সাজিয়ে ডাইনিং হলে প্রবেশ করে তরি। ডাইনিং হলে জ্বলতে থাকা গোলাপি নাইট বাল্বের নরম আলোর নিচে শুয়ে জিরিয়ে নিচ্ছিল ধ্রুব। ঠক করে ভারী কোনো বস্তু নামিয়ে রাখার শব্দে ও চোখ চেয়ে তাকায়, দেখে তরি ওর সামনের টেবিলে কিছু বৈকালিক জলখাবার নামিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছে। এতে ওর চাপা কষ্টের মাত্রা আচমকাই বেড়ে গেলে ও তরির হাতটা খপ করে ধরে ফেলে। তরি! ধ্রুবর ডাক শুনে তরি থমকে দাঁড়ায়, কিন্তু প্রথমেই ফিরে তাকায় না। তরি, আমার পাশে একটু বসবে প্লিজ? এইবার তরি আর নিরুত্তর থাকতে পারে না। ও যথারীতি ধ্রুবর দিকে ঘুরে তাকায়। অনাদরে সৃষ্টি হওয়া অভিমানের ছাপ ওর চোখের আয়নায় ভেসে উঠেছে। আমি তোমার পাশে বসবো? বসো, বসো না।
ধ্রুব হাতের ইশারায় নিজের পার্শ্ববর্তী খালি জায়গাটা দেখায়। প্রেমিকের ভারাক্রান্ত গলার আওয়াজটা তরিকে আর ওর প্রতি কঠোর হয়ে থাকতে দেয় না। প্রিয় মানুষের কাতর অনুনয় ওকে পুনরায় কোমল সত্তায় ফিরে যেতে বাধ্য করে। তরি তৎক্ষণাৎ ধ্রুবর পাশে বসে পড়ে, আলতো স্পর্শে ওর হাতের উপর হাতটা ছোঁয়ায়। কি হয়েছে তোমার? ধ্রুবর চোখের দৃষ্টি ইতিমধ্যেই ভারী হয়ে এসেছে। সচরাচর এমনটা ঘটে না বলে তরি বিস্মিত হয়। অভিমানের অনুযোগের কারণে কতদিন প্রেমিকের মুখমণ্ডলের দিকে ভালো করে তাকানোই হয়নি ওর। ওই কঠিন চোখ দুটোর পেছনে লুকোনো মানসিক অতৃপ্তির ছবিটা যে বেশ স্বচ্ছ হয়ে ফুটে উঠেছে, তার হদিশ পেতেই তরির মনটা একেবারে বিমর্ষ হয়ে যায়। ধ্রুবর দুই গালে হাত বোলায়। এখানে ভরে রেখেছ না সেই পাথরটাকে? ধ্রুবর বুকের বাম পাশটায় নিজের হাতের তালু দিয়ে আলগোছে চেপে ধরে তরি। প্রেমিকার নমনীয় ছোঁয়ায় ও চোখ বুজে ফেলে। কি করে ওটাকে বুকে নিয়ে বয়ে বেড়াও ধ্রুব? ভারী লাগে না তোমার? যন্ত্রণা হয় না? তরি তরি। প্রেমিকা স্নেহ পাওয়া মাত্রই চরম আবেগে তরিকে নিমেষে জড়িয়ে ধরে ধ্রুব। এমনভাবে ওর শরীরের উপর নিজের ভার তুলে দেয় যেন তরি কোনো শক্তিশালী বটবৃক্ষের ন্যায় অবলম্বন। ওর মুখে আর কথা আসে না। জল টলমল করতে থাকা চোখের উষ্ণ বৃষ্টিতে তরির নরম ঠান্ডা কাঁধ ভিজে উঠলে তরি ধ্রুবর পিঠে সান্ত্বনার হাত বোলায়। তুমি কাঁদছ কেন ধ্রুব? কোথায় কষ্ট হচ্ছে তোমার? বলো বলো আমাকে। তোমার বুকের বাঁ পাশে এত ব্যথা কিভাবে জমলো যা আমি জানতে পারলাম না? বলো বলো ধ্রুব, বলে দাও তোমার মন খারাপের কারণগুলো। না হলে মনের ভার হালকা হবে কি করে? আমি খুব স্বার্থপর তরি, খুব স্বার্থপর। আমি নিজেরটা ছাড়া কারোরটা বুঝি না, কারোরটা নয়। না না, এই কথা কে বলেছে তোমায় ধ্রুব? কারোরটা নয়। আমি কিছু বিষয় ভাষায় বলে বোঝানোর দরকার পড়ে না তরি। পরিস্থিতির দিকে তাকিয়ে মনের কথা মন এমনিই পড়ে নেয়। থাক মিথ্যে বলো না আর। আমার কথায় খুব কষ্টে পেয়েছো তাই না? বিশ্বাস করো, আমি তোমায় ওইভাবে বলতে চাইনি। আসলে তোমাকে ভালোবাসার লোভটাই আমাকে সবসময় তোমার প্রতি অভিমানী করে তোলে। দোষ তো আমার। আমি নিজের ইমোশনগুলো কন্ট্রোল করতে পারি না। তুমি তার জন্য কষ্ট পেও না। যাকে এতটা ভালোবাসো তার চোখেও নিজের প্রতি একইভাবে ভালোবাসা আর যত্ন দেখতে চাওয়ার ইচ্ছেটা তোমার দোষ না, তোমার অধিকার। ভুল তো আমারই। আমি তোমাকে অবহেলা করে কাজকে প্রায়োরিটি দিয়েছি এবং দিচ্ছিও বারবার। রাত দিনের হিসেব ভুলে সবসময় কর্তব্যের পেছনে ছুটেছি। আর আজ দেখো, তোমাকে ডিঙিয়ে আমাদের ভালোবাসাকে ফেলে কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে গিয়ে পেয়েও গিয়েছি হাতে হাতে ফল, সাসপেনশন লেটার। ধ্রুব, তুমি এসব ইলজিক্যাল কথাগুলো বলছো? তোমার মতো প্র্যাকটিক্যাল মানুষ এগুলো কি করে বলে? কোনটাই লজিক্যাল তরি, এই কনফেশনটা নাকি আমার কেয়ারলেস নেচারটা? আমার একটু আগের স্বীকারোক্তিটা ঠিক কতটা সত্যি, কতটা ভ্যালিড ছিল তা কিন্তু তোমার কাছেও ক্লিয়ার তরি। We need communication, ধ্রুব, not confusion. দেখো,
আমি কিন্তু তোমাকে নিজের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে ভালোবাসি। তোমার প্রতিটা অভ্যেস বদঅভ্যেসের সাথে মিশে গিয়েই ভালোবাসছি। তবুও দিন শেষে আমিও তো সেই মানুষ, অভিমান আমারও তো হয় বলো। তাই তাই কখনো কখনো তোমাকে আঘাত দিই। না 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 না, কেঁদো না তোরি, তোরি প্লিজ কেঁদো না, কেঁদো না। পারলে আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি একটা অপদার্থ, তোমার মতো প্রেমিকাকে পেয়েও আমি হেলায় হারাচ্ছি। প্যাশনের প্রফেশনের মাঝে পড়ে প্রিয়জনকেই ভুলে যাচ্ছি আমি। তুমি প্লিজ কেন না, প্লিজ না। না ধ্রুব, এরকম ভাবে তুমি নিজেকে দোষারোপ করো না। তুমি যেমন, আমি তোমাকে তেমন ভাবেই ভালোবাসি আর বাসবো। তাছাড়া পুলিশের বউ হওয়ার সুবিধার থেকে জ্বালা কিন্তু অনেক বেশি, সেটা না মেনে যাই কোথায়, তাই তো বলো। গম্ভীর পরিবেশটাকে হালকা করতে তোর স্মিত হাসি হাসে। নারীর অশ্রু যদি পুরুষের হৃদয় গলানোর অস্ত্র হয়, তাহলে হাসিও তাদের মেঘলা মনে আলোর কিরণ ছড়িয়ে দেওয়ার অমূল্য মাধ্যম। সেই হাসির সংস্পর্শে এসে মুহূর্তেই ধ্রুবর চিত্তে আলগা খুশির উৎসাহ ছড়িয়ে পড়ে। ওর ঠোঁটেও সামান্য হাসির রেখা দৃশ্যমান হয়। রাতের খাবার তৈরির চিন্তা শিখিয়ে তুলে কোলে শৌখিন বালিশ নিয়ে সোফায় বাবু হয়ে বসে পড়ে তরি। ধ্রুবর হাতে আলতো চাপ দিয়ে বলে ওঠে, চলো আজ না হয় আমরা এই কফি আর পাঁপড় খেতে খেতেই গল্প করি। এমনিতেও বলো তো, কতদিন গল্প করা হয় না। তার উপর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, চারিদিকটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে না? এরকম একটা রোম্যান্টিক ওয়েদারে তোমাকে শুধু শুধু রাগ দেখিয়ে সময় নষ্ট করে লাভ নেই, কি বলো? ঠিক এই জন্য তোমাকে আমি এতটা ভালোবাসি তরি। আমার সব সমস্যার সমাধান তুমি, মন খারাপের ওষুধ তুমি, শান্তির নীড়ও তুমি, সেই তুমি। ওই যে জীবনানন্দ কোন একটা কবিতায় লিখেছিলেন না, 1000 বছর ধরে পৃথিবীর পথে হেঁটে সিংহল সমুদ্র আর মলয় সাগর পার করে প্রেমিকার কাছে এসে স্বস্তি খুঁজে পেয়েছি। আরে কি যেন নাম কবিতাটার, কি যেন আরে বনলতা সেন। এক্স্যাক্টলি ওইটাই কবিতার নাম বনলতা সেন। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কিশোরী বেলার মতো পুরনো অভ্যাসবশত ধ্রুবর গাল টিপে দেয় তরি। এই জিনিসটা ধ্রুবর একেবারে না পছন্দ। ও যায় বেজায় চোটে, রাশভারী গলায় মুখ ফুলিয়ে বলতে লাগে, তরি তার ভালো লাগে না কিন্তু তার। আমাকে গাল টিপলে কেন তুমি? আমি কি মেয়ে নাকি? হ্যাঁ, গাল টিপেছি আদর করে, এটা আবার ছেলে মেয়ের কিসের ফারাক শুনি? তুমি আমার সব আবদার রাখো, শুধু এইটা রাখতেই তোমার যত অ্যালার্জি। কথা শেষ হতে না হতেই পুনরায় ধ্রুবর স্বল্প ঘন দাড়িওয়ালা গালের ওপর মিষ্টি আক্রমণ চালায় তরি। এইবার আর ধ্রুব বসে থাকতে পারে না। কফি মাগটা টেবিলে ঠকাস করে নামিয়ে রেখে তরিকে বাগে আনার জন্য ওর দিকে হাত বাড়ায়। নিজের প্রেমিকের আগাম পদক্ষেপের বিষয়ে আগে থেকেই অবগত থাকায় চিপচিপে তরি মুহূর্তে ধ্রুবর হাতের নাগাল গলিয়ে পিছলে পালায়। ছেলেবেলায় খেলা ধরাধরি খেলার নিয়ম অনুসারে ধ্রুব ওর পিছনে দৌড় লাগায়। দুজনের প্রাণোচ্ছলতার মিশেলে ঘরময় যেন ছড়িয়ে পড়েছিল প্রেমময় খুশির জোয়ার। একদিকে ধ্রুবর মিঠে করা চোখ রাঙানি সহ বাহুডোরে প্রেমিকাকে বেঁধে ফেলার অদম্য ইচ্ছে, আর অন্যদিকে খরগোশের মতো ঘরের এই প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়ানো তরির খিলখিলে হাসির কলরব। দোতলা বাড়িটার আনাচ কানাচ যেন ভরে উঠছিল অকৃত্রিম আনন্দ উচ্ছ্বাসে। ওরা নিমগ্ন ছিল খুনসুটিপূর্ণ মুহূর্ত যাপনে। বহুদিন পর একে অপরের এত কাছাকাছি আকস্মিকভাবে চলে আসাতে উভয়ই আবেগে আপ্লুত হয়ে পড়েছিল। ধরাধরি খেলার শেষ পর্যায়ে এসে হাঁপিয়ে উঠেছিল ধ্রুব। মানসিক বিশ্রামের স্বার্থে তরির কোমর জড়িয়ে ওকে বুকের কাছে টেনে নিতেই যাচ্ছিল, ঠিক সেই সময় পকেট কাঁপিয়ে অতীব শ্রুতিকটু শব্দে বেজে ওঠে ওর প্রয়োজনীয় যন্ত্রটা। মাঝ পথে অচিরেই ছেদ পড়ে যায় ওদের প্রেম সুলভ খেলায়। ডিসপ্লেতে ডাক্তার খান্নার নাম দেখে তরির কোমরে হাত রেখেই তড়িঘড়ি ফোনটা কানে তোলে ধ্রুব। ফোনের ওপার থেকে ডাক্তার খান্নার বাক্যালাপ
তরির বোধগম্য না হলেও ধ্রুবর অবশ্যই হয়। সন্দেহবাচক টুকরো কথা শোনার পর ওর চোখ কপালে ওঠে। সঙ্গে সঙ্গে ফোন রেখে তরির থেকে ছিটকে সরে দাঁড়ায় অন্য পাশে। স্বভাবতই তরি ওকে প্রশ্ন করে সংশয়ের কারণে। ধ্রুব, আর ইউ ওকে? কি বললেন ডাক্তার খান্না? সব ঠিক আছে তো? হ্যাঁ, সামথিং ইজ গোয়িং রং অ্যান্ড সামহোয়ার উই ডিড আ মিস্টেক। আমাকে এখনই বেরোতে হবে তরি। তুমি আমার ব্যাগে একটু খাবার আর জল প্যাক করে দাও তো। তরি শুকনো মুখে রান্নাঘরে চলে যায়। যা কিছু খাবার ছিল তাই মিলিয়ে মিশিয়ে টিফিন কৌটোয় ভরে ধ্রুবর ব্যাগে ঢুকিয়ে দেয়। জলটাও দিতে ভোলে না। যেতেই হবে ধ্রুব, আজ না গেলেই নয়। না তরি, না গেলে হবে না। কাজটা যে বড্ড দরকারি, সিরিয়াল কিলিং রিলেটেড না। তবে কেন বলো তো, তোমার কি কোনো অসুবিধা? না 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 না, অসুবিধা নেই, কোনো অসুবিধাই নেই। তুমি সাবধানে যাও, নিজের খেয়াল রেখো। আর আর যদি রাতে ফিরতে পারো তাহলে তাহলে অবশ্যই ফিরো। আমি না হয় কিছুক্ষণ অপেক্ষা করব, সমস্যা হবে না। খেয়ে দিয়ে শুয়ে পড়ো তরি, শুয়ে পড়ো প্লিজ। আজ হয়তো ফেরা সম্ভব হবে না আর। নিজের সমস্ত কাজ গুছিয়ে অতনুর নামাঙ্কিত সার্ভিস রিভলভারটা কোমরে গোজে ধ্রুব। এই মুহূর্তে তরির গোটা মনটা ঠিক কী পরিমাণ বিষণ্ণতায় ভরে উঠেছে সেটা ধ্রুব ভালো মতোই টের পায়। তবু তরিকে সেই সবের আভাস পেতে দেয় না। স্বভাবত ওর গালে কপালে আদুরের চুম্বন আঁকে। সাবধানে থাকো তরি, দরজাটা চেপে লাগিয়ে দিও। আমাদের আবার খুব তাড়াতাড়ি দেখা হবে এমন কোথাও যেখানে আর কেউ জ্বালাবে না। থাকবো থাকবো শুধু তুমি আর আমি। নো পিপল, নো ক্যাওস। বাই, গুড নাইট। হ্যাঁ, তরিকে একা ফেলেই ধ্রুব বেরিয়ে যায় নিজের কর্তব্যের খাতিরে। কিছুক্ষণ পর ওর বাইকের ভটভটে আওয়াজটাও ক্ষীণ হতে হতে একেবারে মিলিয়ে যায়। অথচ তরি তখনও দরজার পাল্লা ধরে একাকী দাঁড়িয়ে থাকে। সাময়িক বিরহের বেদনায় ওর চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সাধারণত ডাক্তার খান্নার ল্যাবরেটরির দরজায় দৈনিক রাত্রি 11টার মধ্যেই তালা ঝুলে যায়। কিন্তু আজকে সে নিয়মের বিচ্যুতি ঘটিয়ে শুধুমাত্র ধ্রুবর জন্য বয়স্ক লোকটা এখনও ঘর খুলে বসে আছে। অপেক্ষমান ডাক্তার খান্না এই লম্বা অবসরটা দ্রুত কাটানোর স্বার্থে ডাক্তারি ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলেন। ঠিক তখনই ভটভট শব্দ করে ল্যাবের দুয়ারে এসে থামে ধ্রুবর প্রাণাধিক প্রিয় রয়্যাল এনফিল্ড। ডক্টর খান্না যেন দীর্ঘমেয়াদী অপেক্ষা থেকে মুক্তি পেয়ে স্বস্তির শ্বাস ফেলেন। পকেটের যথাস্থানে চাবি ঢুকিয়ে পায়ে পায়ে ভিতরে প্রবেশ করে ধ্রুব। ডক্টর খান্না ওকে চটজলদি স্বাগত জানিয়েই কাঁধ ধরে ঠেলে নিয়ে যায় ডিম্বাকৃতি টেবিলটার ধারে। উত্তেজিত গলায় বলতে থাকে, ধ্রুব মাই বয়, সেই কখন থেকে তোমার জন্য চাতক পাখির মতো হাঁ করে বসে আছি। তুমি এসে গেছো, এবার আমার সংশয় দূর করার দায়িত্ব তোমার। ডাক্তার, আপনার যে কোনো রকম সন্দেহ সংশয় দূর করার জন্য আমি তো সবসময়ই আপনার পাশে রয়েছি। তাই নিঃসংকোচে বলুন তো, কি দেখে আপনি এত অস্থির হয়ে আছেন? যথাসাধ্য সাহায্য করব নিজের বেস্টটা দিয়ে। আর আমার কেস রিলেটেড হলে তো কোনো কথাই না, উল্টে আপনাকেই আমি ধন্যবাদ জানাবো। এমনিতেও আপনার অসংখ্য ধন্যবাদ প্রাপ্য। আপনি আমার জন্য অনেক করেছেন, প্লাস করছেনও। আহা, আমার অস্থিরতার কারণ হচ্ছে এই ছবিগুলো ধ্রুব। এখানে কিছু এমন সফট এলিমেন্ট আমার নজরে এসেছে, সেটা ভুলও হতে পারে আবার ঠিকও। আসলে বয়স হচ্ছে তো, চোখের জ্যোতির ওপরে ভরসাও করতে পারি না অনেক সময়। বেপরোয়া ধ্রুবর অন্য কোনো বিষয়ে ভীতি না থাকলেও বার্ধক্যের প্রতি একটা ফোবিয়া জাতীয় ভয় রয়েছে। নিজের শক্ত সমর্থ দাদুকে ছোটবেলা থেকে কাজ ছাড়া কখনো বসে বসে কুটকচালির মালা জপতে দেখেনি। আপন কর্ম স্বহস্তে করাই আসল ধর্ম, এই নীতিতেই তিনি বিশ্বাসী ছিলেন। অথচ সেরিব্রাল অ্যাটাক নামক রোগটি হঠাৎ যেভাবে দোর্দণ্ড প্রতাপশালী মানুষটাকে ধরাশায়ী করে ফেলেছিল, তাতে বাস্তববাদী ধ্রুবর মনের কোনো এক কাল্পনিক অংশে বেশ বড় আঘাত লেগেছিল। তাই বার্ধক্যের নাম শুনলে ওর মুখটা সবার আগে শুকিয়ে আমসি হয়। আরে প্লিজ ডক্টর, এভাবে বলবেন না। আপনি একজন জুয়েল জিম, কত রকম ডেঞ্জারাস কেসের হিস্ট্রি বের করেছিলেন নির্ভয়ে। ঘুষের প্রলোভনে পা না দিয়ে অটোপসি রিপোর্টের সচ্ছলতা বহাল রেখেছেন চিরকাল। সেই আপনার মতো মানুষ এত তাড়াতাড়ি বয়সের কাছে হেরে যেতে পারে না। ডক্টর,
এরকম প্লিজ বলবেন না আপনি, প্লিজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলবো না ইয়াং ম্যান, তোমার জন্যই না হয় আমি আরও 100 বছর বাঁচলাম। হ্যাঁ শোনো শোনো শোনো, হ্যাঁ এই ছবিগুলোর কপি ময়ূক আমাকেও দিয়ে গেছে গত 5 দিন আগে। জয়কান্তর কেসটার আগের রাতে তো এইসব নিয়ে স্টাডি করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তখন কিছু সাসপিশিয়াস কিছু পাওনি? কনফিডেন্টলি পাইনি বলাটা ভুল হবে, কারণ জয়কান্তর পিছনে সময় নষ্ট করতে গিয়ে ছবিগুলো ড্রয়ারেই পড়েছিল। ভালো করে ঘাঁটাঘাঁটিও আর করা হয়নি। কাল থেকে আবার এগুলো নিয়ে বসার কথা আমার, যদিও তার আগেই আপনার তলবে এখানে এলাম। সে আমি বুঝেছি, এই কেসটা আসলে তোমাকে দিয়ে বাঞ্জি জাম্পিং করাচ্ছি, বুঝেছ? কারেক্ট ডাক্তার, ইউ ইউজড দ্য অ্যাপ্রোপ্রিয়েট টার্ম, নো ডাউট। কেসটা আমার কোমরে দড়ি বেঁধে যতই বাঞ্জি জাম্পিং করাক, আমিও ঝুঁকতে ঝুঁকতে এর মূল অবধি যাবই, বিকজ আই এম শিওর আমি অন্ধকারে কোনো তীর ছুড়ছি না। আর জাম্পিং মোটিভও বেঠিক নয়, শুধু খুঁজতে হবে রিচ পয়েন্টটা, যেটা খুনি খুব চালাকি করে ম্যাজিক মিররের মতো পরপর সাজিয়ে রেখেছে। আই লাইক দ্যাট স্ট্রং কনফিডেন্স ধ্রুব, তুমি যে পারবে সেই বিশ্বাস আমার আছে। যাকে আপাতত এই হালে বসে ছবিগুলো স্টাডি করো, দেখো কিছু পাও কিনা, আর না পেলে আমি তো আছি ডিসকাস করার জন্য। ওকে ডক্টর, আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, এসে কিন্তু যাচাই করবো আমাদের দুজনের মধ্যে কার আইকিউর ওয়ার্ক এফিসিয়েন্সি সবচেয়ে বেশি। Keep it up, my boy, keep it up. ঠোঁটে এক চিলতে সাধারণ হাসির রেখা টেনে ডক্টর খান্না বাথরুমের দিকে চলে যায়। স্বভাবত ধ্রুব সিগারেটের ঠোঁট ছুঁইয়ে ছবিগুলোতে মনোনিবেশ করে, যদিও ডক্টর খান্নার রসিকতা অনুসারে ও মোটেও বুদ্ধাঙ্ক মাপামাপির মতো কোনো প্রতিযোগিতায় নামেনি। তবুও রহস্যের জট যত তাড়াতাড়ি খোলা যায় ততই মঙ্গল। প্রাকৃতিক কাজ সেরে বেরিয়ে এসে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করার পাশাপাশি পর্যাপ্ত পানীয় জল গ্রহণ করাটাও ডক্টর খান্নার স্বাস্থ্য সচেতনতার অন্যতম প্রধান অংশ। কিন্তু ল্যাবে উপস্থিত একটি বোতলেও জলের অস্তিত্ব না থাকায় ও ধ্রুবর কাছে সাহায্য চায়। ধ্রুব, তোমার বোতল থেকে একটু জল খেতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই খান, জল খাবেন, এতে এত জিজ্ঞাসা করার কিছু নেই। টেবিল থেকে মুখ না তুলেই অনুমতি দেয় ধ্রুব। ডক্টর খান্না শখের পিপাসা মেটাতে ধ্রুবর বোতল খুলে প্রায় অনেকটা জল ঢকঢক করে এক নিঃশ্বাসে পান করে নেয়। রাত বৃদ্ধির দরুন খোলা জানলার পাল্লাগুলোতে ছিটকিনি তুলতে ঘরের অন্য পাশে চলে যায় ও। মিনিট 5 ধরে নিরাপত্তার সুবন্দোবস্ত করার পর ও নিজ স্থানে ফিরে আসে। বয়স বাড়ার কারণে ডক্টর খান্না কোনো কাজেই আর চটজলদি ইতি টানতে পারেন না। মোটের উপর সময়টা ওর একটু বেশিই অপচয় হয়। মৃদু শব্দে প্লাস্টিকের শৌখিন চেয়ারটা টেনে ধ্রুবর পাশে বসে ডক্টর খান্না। শান্ত স্বরেই প্রশ্ন করে, কিছু পাওয়া গেল ধ্রুব? না ডাক্তার, এখনো কিছুই তেমন পাইনি, তবে চেষ্টা চলছে। আসলে প্রতিটা ছবি হাতে নিয়ে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখতে গিয়ে সময়ের হিসেব থাকছে না। বাট ইউ ডোন্ট ওয়ারি ডক্টর, আপনি যখন ইয়েলো সিগন্যাল দিয়েছেন তখন আমি এই ছবিগুলোর কোনো একটার থেকে জখের ধন্ত টেনে বের করবই, সিগন্যালকে গ্রিন করার জন্য। ধ্রুবর কথায় ডক্টর খান্না স্বভাবসিদ্ধ কায়দায় উচ্চ গ্রামে গর্বের হাসি হাসতে গিয়ে মুহূর্তে বিপত্তি বাঁধিয়ে ফেলে। সুস্থ সবল মানুষটার হৃৎপিণ্ডে অস্বাভাবিক টান ধরলে ওর শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়, যা ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমার সাথে সাথে ঘর্ম নিঃসারণের মাত্রাও বাড়িয়ে তোলে। বুকের বাম পাশটা খামচে ধরে অতি কষ্টে ধ্রুবর নামটা উচ্চারণ করে ও। ডক্টর খান্নার মুখ চোখ ইতিমধ্যে নীল হয়ে কুঁচকে যেতে শুরু করেছে। চোখের মনি চোখ ছেড়ে কপালে উঠতে চাইছে। হৃদযন্ত্রটা যেন ভিতর থেকে কেউ হাতের মুঠোয় চেপে মুচড়ে দিচ্ছে। খিঁচ ধরা মিয়ানো কণ্ঠে নিজের নামটা শুনে ধ্রুব তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকায়। কি হলো ডাক্তার? কি হলো আপনার? কি হলো? ডক্টর খান্নাকে রীতিমতো মুমূর্ষু অবস্থায় আবিষ্কার করে ওর মতো মানুষও নিমেষে ঘাবড়ে যায়। তবে পর মুহূর্তেই ওর শানিত মস্তিষ্ক বুঝে নেয় যে ডক্টরের শরীরে আসলে কিসের আক্রমণ হয়েছে।
এক বিন্দু কাল বিলম্ব ব্যতীত তক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করে ও। পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।